আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে 3 নম্বর লাইভ ফ্রি ক্লাস টেনসর অ্যানালাইসিসের। তো এখন আমি 9টা বাজেনি, তো আমরা 9টা থেকেই ক্লাস শুরু করব। তো যারা এখনো ক্লাসে জয়েন করেনি তারা অবশ্যই লাইভ ক্লাসে জয়েন করেন। আসলে ইলেকট্রিসিটি না থাকার জন্য আসলে ফোনের ফ্ল্যাশ দিয়ে এই বোর্ডে পড়াতে হচ্ছে, তো তার জন্য আসলে এখানে একটু আলো পড়ছে আর কি। হ্যাঁ, তো কাইন্ডলি কেউ কিছু মনে করবেন না। তো আজকে আমরা অলরেডি দেখতেই পারছেন কিন্তু যে আমাদের কি বিষয় আজকে আলোচনা হবে। তো আমাদের কিন্তু এখানে আজকে 2টা টপিক করব। ওকে, তো এইটা কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার, এটা মাথায় রাখবেন। এটা কত চ্যাপ্টার? এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। আমাদের কিন্তু এই যে প্রথম যে অঙ্কটা করছি, এটা কিন্তু আমাদের প্রথম চ্যাপ্টার করলে, এইটা করলে আমাদের প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায়। তো তার আগে একটা কথা বলতে যে আমাদের লাইভ টেনসর অ্যানালাইসিসের 4th ইয়ারের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের এই ফ্রি ক্লাস প্রতি বৃহস্পতি ও শুক্রবার হয়ে থাকে। তো আগামীকাল শুক্রবার ঠিক 9টায় আবারও একটা ক্লাস করাবো। তো কালকের ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদের প্রথম ক্লাস থেকে বলে আসছি, তো ক্লাস গুরুত্বপূর্ণ, আপনারা অলরেডি এখন থেকে করে রাখেন। যারা বই কিনেননি তারা নোট করে রাখতে পারেন। পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেল টিচিং টিউটর বাংলা থেকে এটা করতে পারেন, আবার ফেসবুক পেজে আপলোড দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারেন। তো পরে হবে কি, এখন যদি ক্লাসটা করে রাখেন তাহলে কিছুটা আপনার মাথায় এটা রিজার্ভ থাকবে। পরবর্তীতে বই কেনার পরে যখন আপনি আবার ভালোভাবে করবেন তখন আরো ভালো বুঝতে পারবেন। তো তার জন্য বললাম যে ফ্রি ক্লাসটা করার জন্য, কারণ এটা তো আপনার পয়সা দিতে হচ্ছে না। আর যারা পেইড কোর্স করতে চান, তো পেইড কোর্স কিন্তু অলরেডি এখনো ভর্তি চলছে। এই মাস 31 তারিখ পর্যন্ত, আমি বলছিলাম 30 তারিখ পর্যন্ত, সরি। তো ভর্তি চলছে। তো আপনারা যদি 4th ইয়ারে ভর্তি হতে চান, পেইড কোর্সে ভর্তি হতে পারেন। আর 3rd ইয়ারেরও পেইড কোর্সে ভর্তি চলছে, সেখানেও আপনারা ভর্তি হতে পারেন। আর আপনাদের কমেন্টে আশা করছি যারা যদি 3rd ইয়ারে এবার উঠেছেন, যারা নতুন অর্থাৎ 2nd ইয়ার শেষ করে, তারা যদি ফ্রি ক্লাস চান, আমি একটা সাবজেক্টের ফ্রি ক্লাস আপনাদের জন্য পুরো করাবো, কোনো সমস্যা নাই। তো এখন আপনারা জানেন আমি কোন একটা ক্লাসে বলছিলাম হয়তো কমপ্লেক্স অ্যানালাইসিস, যে আমি লিনিয়ার প্রোগ্রামিং এর ক্লাস রেকর্ড করছি। তো লিনিয়ার প্রোগ্রামিং ক্লাসটা রেকর্ড করে আমি আস্তে আস্তে ইউটিউবে আপলোড দিব। আর আপনারা 3rd ইয়ারে যদি পেইড কোর্স করতে চান তো ভর্তি হতে পারেন। তো প্রায় 9টা বেজে গেছে, তো আমরা যারা জয়েন করার তারা এখন করবে, সমস্যা নাই। তো আমরা শুরু করব আসলে এখনই। তো এখানে আমাদের কিন্তু অলরেডি যে আমরা প্রথম অঙ্কটা লিখছি, তো এটা কিন্তু আমাদের অলরেডি গত পর্বে করা হয়েছিল, সেম একটা অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 2000, এটা কিন্তু 2005, 7, 8, 14। ওকে, 2005, 7, 8 আর 14 এপ্রিলিতে পড়েছিল। কারণ অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই করতে হবে, পরীক্ষায় আসতে পারে। যেহেতু এবার কিন্তু 2020-এ যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য কিন্তু অঙ্কটা আসেনি, তো পরীক্ষাটা কিন্তু আসতে পারে এই প্রশ্নটা। তো আমরা এখন শুরু করি। তো দেখেন এখানে বলছে যদি ফাই ইকুয়াল এ আই জে এ কন্ট্রাভেরিয়েন্ট, আমি কিন্তু কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট কি সেটা প্রথম ক্লাস থেকে দেখে আসছি, তো এখন আর বলবো না। তো এটা হচ্ছে কোভেরিয়েন্ট, এটা কন্ট্রাভেরিয়েন্ট হয়, তবে দেখাও যে এ কে ফাই ইকুয়াল বি আই জে এ কন্ট্রাভেরিয়েন্ট আই এ কন্ট্রাভেরিয়েন্ট জে আকারে লেখা যায়, যেখানে বি আই জে প্রতিসম। তো আমাদের এখানে বেসিক যে জিনিসটা এখানে কিন্তু আমাদের দেখতে হবে এটা কি আছে, এটা কি প্রতিসম আছে নাকি অপ্রতিসম আছে। তো প্রতিসম কি অপ্রতিসম কি সেটাও কিন্তু আমি আপনাদের গত পর্বে দেখিয়েছি, অর্থাৎ সেকেন্ড যে লাইভ ক্লাসটা করেছি অর্থাৎ গত শুক্রবারে। তো সেই ক্লাসে কিন্তু আমি এটা বলছিলাম যে প্রতিসম অপ্রতিসম কি, এবং এই ক্লাসটা বোঝার জন্য কিন্তু আপনাকে অবশ্যই গত পর্বের যে টেনসর অ্যানালাইসিসের ফ্রি ক্লাসটা করিয়েছি সেটা করতে হবে। আর সেটা করার জন্য আপনি ফেসবুক পেজ থেকেও লাইভ যে ক্লাসটা আপলোড দেওয়া আছে সেটা দেখতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেল টিচিং টিউটর বাংলা, সেখানেও দেখতে পারেন।
তো অবশ্যই যারা লাইভে জয়েন করবেন তারা অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলদের শেয়ার দিবেন, ওকে, তারাও ক্লাসগুলো সম্পর্কে জানতে পারে। কারণ অনেকেই কিন্তু পরীক্ষা দিয়ে রেস্টে চলে গেছে, যে ভাবছে যে আমরা কিছুদিন পরে পড়াশোনা শুরু করবো, এই কিছুদিন করতে করতে অলরেডি 3-4 মাস চলে যাবে, পরীক্ষার আগে আপনাদের বিবেক নড়বে। তো অবশ্যই কিন্তু পড়াশোনা এখন শুরু করতে হবে। আর পড়াশোনা শুরু করলে কিন্তু শেষ হয়ে যাবে পরীক্ষার অনেক আগেই। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রতিসম আর অপ্রতিসমটা কি আমি জাস্ট হালকা একটু বলছি। প্রতিসম হচ্ছে মনে করেন যে এরকম, যদি এ আই জে হয়, তো আমি যদি এটাকে চেঞ্জ করি এ জে আই লিখি, তো এরকম, অর্থাৎ এর চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আবার আমি যদি এরকম করি এ আই জে, আবার আমি যদি এখানে চেঞ্জ করি, যদি এখানে মাইনাস আছে, সেটা হচ্ছে অপ্রতিসম। তাহলে এটা হচ্ছে প্রতিসম, এটা হচ্ছে অপ্রতিসম। অর্থাৎ সহজভাবে বললে, যদি কোয়ান্টা বা কোভেরিয়েন্টের কোনো কিছু চেঞ্জ হয়, তো সেখানে মাইনাস চলে আসবে। যদি মাইনাস না আসে, মাইনাস, তো সেটা হয় প্রতিসম। তো জাস্ট এতটুকুই। আসলে সত্যি কথা বলতে ফ্রি ক্লাস তো, এই জন্য আর কি অনেকে মনে করছে যে ফ্রি ক্লাস, আরে ফ্রি ক্লাসের কি করব। তো যখন আপনারা ঠিক এই সাবজেক্টগুলো করবেন, তখন আপনাদের রিয়েলাইজেশন হবে যে আসলে এই ক্লাসগুলা কত গুরুত্বপূর্ণ ছিল। কোনো সমস্যা নাই, আমার চ্যানেলে কিন্তু টেন্সর অ্যানালাইসিসের পুরো বইয়ের ক্লাস রেকর্ড আপলোড করা আছে, সেখান থেকে আপনারা করতে পারবেন। তো এখন যারা ক্লাস করতেছেন, অবহেলা করে হোক বা যেটা করে ক্লাস করছেন, তারাই কিন্তু আসলে লাভবান হবেন। তো আমি বলবো যে ক্লাসগুলো করার জন্য। তো এতটুকুই। তো ইলেকট্রিসিটি চলে আসছে, দেখতেই পারছেন। তো এখানে বলছে যে যদি ফাই ইকুয়াল এ আই জে, এ আই এ কন্ট্রাভেরিয়েন্ট এ কন্ট্রাভেরিয়েন্ট যে হয়, তবে দেখাও যে এইটা দেখাতে হবে। তাহলে আমাদের এখানে কি ছিল, আমি একটু জাস্ট এখানে একটু দেখাই। ফাই ইকুয়াল তো ফাই ইকুয়াল এ আই জে, এ আই এ জে, আমাদের কিন্তু এটা দেওয়া আছে, ওকে। তো আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে ফাই ইকুয়াল বি আই জে, এ আই এ জে, এটা প্রমাণ করতে হবে। তো আমাদের পার্থক্যটা কি আছে দেখেন, আমাদের পার্থক্যটা আছে হচ্ছে এই অংশটা, অর্থাৎ এ আই জে ইকুয়াল বি আই জে দেখাইতে হবে। বাকি যেটা আছে সেম একই থাকবে। তো আমাদের এ আই জে ইকুয়াল বি আই জে দেখাতে হবে। তো আমাদের অঙ্কের ফর্মুলা কিভাবে আমরা করব, সমাধান আমাদের দেওয়া আছে কি, যদি থাকলে আমরা জানি যে সেটা দেওয়া আছে, লেখা যায় phi equal a I j a contravariant I a contravariant j, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এখন আমাদের এখানে বলছে প্রতিসম। আমি আগেই বলছি, কিন্তু প্রতিসমটা হচ্ছে যে কোনটা ভেরিয়েন্ট বা কোভেরিয়েন্ট যাই থাকুক, যে চলকগুলা আছে সেই চলকগুলার স্থান পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে কোনো মাইনাস আসবে না, তাহলে হবে সেটা প্রতিসম। তো আমরা এখানে কি করতে পারি, আই ও জে পরস্পর পরিবর্তন করে পাই, লিখতে পারি আই ও জে। আমি কিন্তু বইয়ের মতো করেই করাচ্ছি, ওকে। আই ও জে পরস্পর পরিবর্তন করে পাই। তো আই ও জে পরস্পর পরিবর্তন করলে কি হবে, ফাই ইকুয়াল এ জে আই। তো দেখেন এ জে আই লিখলাম। তো এখন এখানে একটা জিনিস বোঝার আছে যে ভালোভাবে দেখবেন, এখানে আমি যদি চেঞ্জ করি, তা এখানে কি আসছে দেখেন, এ আই এর জায়গায় আমরা কি লিখতে পারি, এ জে লিখতে পারি, এ আই লিখতে পারি। তো এইটাও যা, শুধু এইটা চেঞ্জ থাকবে,
তো আমি এটাকে সাজায় লিখে আমি যদি এখানে এ আই লিখি, এ জে লিখি, কোনো প্রবলেম নেই। এটাকে আমি কি দিতে পারি, 2 দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি এ আই জে ইকুয়াল বি আই জে ধরি তাহলে কি আমাদের প্রমাণটা হবে? তাহলে কিন্তু প্রমাণটা হবে না, ডিরেক্ট প্রমাণ করলে আসলে প্রমাণটা হয় না। তো আমি গত পর্বে যেটা করিয়েছিলাম আমি জাস্ট আপনাদেরকে শুধু সেই অংশটা একটু দেখিয়ে দিব যে গত পর্বে আমরা কি করেছিলাম। গত পর্বে আমরা একটা প্রমাণ করেছিলাম, সেটা এরকম ছিল, এ পি কিউ ইকুয়াল হাফ, এ পি কিউ ইকুয়াল হাফ ছিল এ পি কিউ প্লাস এ কিউ পি, এ পি কিউ প্লাস এ কিউ পি প্লাস হাফ এ পি কিউ মাইনাস এ কিউ, এরকম ছিল। এই অংশটাকে আমরা কি ধরছিলাম, বি পি কিউ ধরছিলাম, প্লাস এই অংশটাকে কি ধরছিলাম, সি পি কিউ ধরছিলাম। তো বি পি কিউ এর অর্থ কি হচ্ছে, বি পি কিউ এর অর্থ হচ্ছে হাফ এ পি কিউ প্লাস হাফ কিউ পি। ওকে, তো দেখেন এই হাফ, এটার পরিবর্তে আমরা বি কিউ লিখছি। যদি এখানে হাফ বি কিউ পি হতো তাহলে কি হতো, এই এ কিউ পি প্রথমে বসতো এ পি কিউ, অর্থাৎ এখানে যেটা থাকবে এইখানে কিন্তু সেটাই বসবে। তো এখান থেকে একটা জিনিস কি শিখলেন, এখান থেকে একটা জিনিস কিন্তু শিখতে পারলেন, সেটা হচ্ছে এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে যায়, এটা একটা সূত্র। তো আমরা এই সূত্রটাকে কাজে লাগাবো। ওকে, তো আমরা এখন কি করব, আমরা এই 1 আর 2 সমীকরণটা দেখেন হাফ নিয়ে আসতে গেলে কিভাবে করি। তো 1 আর 2 আমরা কি করতে পারি, যোগ করতে পারি। 5 প্লাস 5 বাম পাশের গুলা বাম পাশে যোগ করলাম, এ আই জে প্লাস এ জে আই, এ আই এই দুইটা একই আছে, তো আমরা একটা রাখবো, এটা রাখলাম। তাহলে 2 ইকুয়াল এ আই জে প্লাস এ জে আই, এ আই এ জে। এখন এই যে ফাইটা আছে, ফাইটাকে রেখে আমি 2টাকে কি করতে পারি, রাইট সাইডে নিয়ে হাফ করে দিলাম, এ আই জে প্লাস এ জে আই, দেন এখানে যেটা আছে আমি সেটা লিখলাম। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাকে, আমি চেষ্টা করব ক্লিয়ার করার জন্য। তো এইটা আমরা লিখলাম। তো আমাদের যে সূত্রটা দেখেন, আমরা যে সূত্রটা এখানে লিখছি, এই যে এই সূত্রটার কথা আমরা বলি, এই সূত্রটায় আমরা কি লিখতে পারি, হাফ আছে এ পি কিউ আছে প্লাস এ কিউ পি আছে। তো এই অংশটার দিকে একটু লক্ষ্য করে দেখেন, এই অংশটাকে কি লেখা যেতে পারে, খুবই সিম্পল কিন্তু। তো এইখানে আমাদের, আমরা এটাকে কি করতে পারি, আমরা এইটাকে যেমন এ এ ছিল আমরা এটাকে বি ধরেছিলাম। তো এই একই ভাবে আমরা এটা কি করতে পারি, ফাই কল, এটাকে আমরা কি করতে পারি, এই পুরো এই সূত্র অনুযায়ী আমরা বি ছোট হাতের আছে বি দিলাম, আই জে লিখতে পারি, এবং এখানে আই জে। দেখেন আমাদের কিন্তু অলরেডি প্রমাণটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্রমাণটা কি ছিল, আমাদের প্রমাণটা ছিল হচ্ছে এটা, আমাদের প্রমাণটা কমপ্লিট। তো এখন আমরা দেখাবো, ওকে, এখন আমরা দেখাবো যে কি করলাম। তো আমরা এখানে লিখতে পারি, যেখানে যেখানে বি আই জে ইকুয়াল হাফ এ আই জে প্লাস এ জে আই, এটা। তো আমরা যদি এখান থেকে চেঞ্জ করি বি জে আই ইকুয়াল, তো কি হবে, এ জে আই প্লাস এ আই জে, অর্থাৎ সবগুলা কিন্তু চলো চেঞ্জ হয়ে গেল। ওকে, এখন বি জে আই ইকুয়াল আমরা কি প্রমাণ করব, বি আই জে।
তো সেটা প্রমাণ করার জন্য আমার কি করতে হবে, আমি আবার এটার সাথে কি করলাম, এ আই জে করলাম প্লাস এ জে আই করলাম। দেখেন কিছুই করিনি। এটা এবার এটাকে আমরা কি লিখতে পারি, একবারে বি আই জে লিখতে পারি। তো আমরা কি লিখতে পারি, বি আই জে প্রতিসম। দেখেন যেখানে বি আই জে বলছে প্রতিসম, তো প্রতিসমর অর্থ আমরা যেটা লিখছিলাম এখানে, সরি এখানে না, প্রতিসম অর্থ যেটা প্রথমে লিখছিলাম যে যদি এ আই জে হয় এরকম বড় হাতের দিয়ে, তাহলে এ জে আই, অর্থাৎ কোনো মাইনাস আসবে না, জাস্ট চলকগুলোর চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ স্থান পরিবর্তন করবে। তো আমাদের কিন্তু অলরেডি এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা মাথায় রাখতে হবে। এখন এই পর্যন্ত কিন্তু আমাদের অঙ্কটা শেষ। এখন আমরা কি করতে পারি, এখন আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে শর্টকাট ওয়েতে। তো এখানে কি আছে, ফাই ইকুয়াল হাফ এ আই জে প্লাস এ জে আই এ জে। তো এখন আপনি যদি এ আই জে ইকুয়াল এ জে আই ও যা, দেখেন আমরা জানি যে প্রতিসম বললে এ আই জে সমান এ জে আই, এইটা আপনারা এটা কিন্তু করবেন না, আমি জাস্ট বোঝাচ্ছি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এভাবে করলে হবে কিনা। তো এ জে আই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ আই জে লিখতে পারি। তো এখানে কত হচ্ছে, 2 এ আই জে, এ আই এ জে, এই 2 কেটে যাচ্ছে, এ আই জে এ আই এ জে। তো আপনি যদি এখন এ আই জে কে লিখে দেন বি আই জে এ আই এ জে, আপনি এভাবে করলেন। তো আসলে এটা কিন্তু কোনো সূত্র আকারে আমরা করলাম না, এটা আমাদের ইচ্ছা মতো প্রমাণ করলাম। তো এটা কিন্তু করা যাবে না। আমরা যে ফর্মালিটি অনুযায়ী অঙ্ক করেছি, প্রত্যেকটা অঙ্কের একটা ফর্মালিটি থাকে, তো সেইভাবে অঙ্কটা করবেন। তো আমি জাস্ট এটাও দেখিয়ে দিলাম যেভাবে করতে। আপনারা দেখা যাচ্ছে অনেকে এটা সলভ করতে পারেন যে এইভাবে আসলে করলে হবে কিনা, ডাউট থাকতে পারে, তার জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম। এখন আমি কিন্তু আসলে এখন বর্তমান অনেকেই বই কিনে নি, তো তার জন্য লাইভে বেশি কেউ কিন্তু জয়েন করে না। তো তার জন্য আমি আসলে লাইভ ক্লাসে অনেকের ধৈর্যর ব্যাপার। তো এখন রমজান মাস, আমি চেষ্টা করছি যে অল্প অল্প টপিক নিয়ে আলোচনা করার জন্য। তো এখন আমরা দেখাবো যে 3 মাত্রার ইউক্লিডীয় মেট্রিক কি, 3 মাত্রার ইউক্লিডীয় ম্যাট্রিক্সটা, তো সেটা আমরা এখন দেখব। তো এইখান থেকে 3 মাত্রার ইউক্লিডীয় ম্যাট্রিক যেটা আছে এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। তো এটা কিন্তু অবশ্যই দেখতে মুখস্থ রাখতে হবে। আমি এই জন্য এখানে লিখছি যে 3 মাত্রার ইউক্লিডীয় ম্যাট্রিক কি কি। একটা আছে হচ্ছে এখানে আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক, একটা বেলনাকার, একটা হচ্ছে গোলকীয় স্থানাঙ্ক। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। তো এট ফার্স্ট আপনাকে জাস্ট মনে রাখতে হবে ইউক্লিডীয় 3 মাত্রার ইউক্লিডীয় ম্যাট্রিক কি। আমি যদি সেটা এখানে লিখি যে একবারে ডি এস স্কয়ার সমান জি 11 dx1 তার হোল স্কয়ার প্লাস, এটা হচ্ছে 3 মাত্রার ইউক্লিডীয় ম্যাট্রিক্স, g22 dx2 তার হোল স্কয়ার প্লাস g33 dx3 তার হোল স্কয়ার প্লাস 2g12 dx1 dx2 প্লাস 2g23 dx স্কয়ার dx3 প্লাস 2g31 dx3 dx1। তো দেখেন এটা এইটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এখন আপনাকে এটা জানতে হবে যে আমার এইখানে এটা কোথা থেকে আসলো। তো এইটা মূলত আসছে হচ্ছে এখান থেকে যে বি এস স্কয়ার জি আই জে ডিএক্স আই ডিএক্স জে, যেখানে আই জে ইকুয়াল 1 2 3। কেন 3? এটা হচ্ছে 3 মাত্রার ইউক্লিডীয় ম্যাট্রিক্স। এটা হচ্ছে
তিন মাত্রার ইউক্লিডীয় মেট্রিক। তো আপনাকে মুখস্থ রাখতে হবে এইটা কি, টানা মুখস্থ রাখতে হবে। টিএম এর অর্থ হচ্ছে টানা মুখস্থ, এটা আপনারা অনেকেই জানেন। এটা মুখস্থ রাখতে হবে। ওকে, এইটা আমাদের অনেক অঙ্ক করতে হবে এবং এই সূত্রের অঙ্ক কিন্তু পরীক্ষায় অবশ্যই অবশ্যই 10 মার্কের একটা অঙ্ক আসবেই। তো অবশ্যই এটা আপনার মুখস্থ রাখতে হবে। এখন তিন মাত্রা ইউক্লিডীয় মেট্রিক আমাদের আর কি কি আছে দেখেন, যে আমরা এখানে লিখলাম যে আয়তাকার, এটা হচ্ছে এই তিন মাত্রার ইউক্লিডীয় পুরো মেট্রিক সূত্রটা। তো এখন আমাদের আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক, বেলনাকার স্থানাঙ্ক, গোলকীয় স্থানাঙ্কের জন্য কি হবে সেটা আমরা দেখাবো। দেন এটা দেখানোর পরে আপনাদের বাসায়, আপনারা যারা ক্লাসগুলো করছেন যদি বাসায় পড়তে চান, ক্লাসগুলো করার সাথে বাসায় একটু হোমওয়ার্ক করবেন। তো এইগুলা কিন্তু মুখস্থ রাখতেই হবে, এগুলা মুখস্থ করে ফেলবেন। তো এই টেন্সর অ্যানালাইসিসে কিন্তু ম্যাক্সিমামই, আমি এখন বলছি আমার ক্লাসের কমেন্টও দেখবেন যারা এখন ক্লাস করতেছেন এবং করতেছেন না, এখানে অনেকের প্রবলেম হবে টেন্সর অ্যানালাইসিসে। এটা এমন একটা সাবজেক্ট সহজ মনে হয়, অথচ পরীক্ষায় কিন্তু একটু ঘুরাই ফিরাই দেয় এবং এটা কিন্তু অনেক কঠিন মনে হবে এবং পিওর অঙ্ক কিন্তু এগুলা। তো দেখেন এখানে আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্কে কি আছে, আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক আছে হচ্ছে দেখেন ডিএস স্কয়ার dy স্কয়ার প্লাস dz স্কয়ার। ওকে, তো এখন এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, তো দেখেন এখানে কিন্তু g11 এর পরিবর্তে এখানে 1 আছে, এখানে dy1 আছে, এখানে এটা আছে, এটা গেল। এবং ডি এখানে x এর যেটা পাওয়ার ছিল এখানে সেটা, এখানে এটা, এখানে এটা, এই এই। তো এখান থেকে আমরা কি দেখাইতে পারি সেটা হচ্ছে দেখেন, আপনাকে জাস্ট এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। ওকে, তো দেখেন x1 x2 x3, এখানে কি ছিল x1 x2 x3। ওকে, এখানে এটা ছিল, তো x1 x2 x3। তো এখানে আমাদের কি লিখতে হবে, এখানে আছে হচ্ছে দেখেন x1 x2 x3, আমাদের এখানে কিন্তু সব x1 x2 x3 ছিল, কিন্তু এখানে আছে x y z। তো আমরা x y z লিখতে পারি, আমাদের স্কয়ার গুলো মনে করেন নাই। তাহলে আমরা x1 এর পরিবর্তে কি পাচ্ছি x, x2 এর পরিবর্তে y, x3 এর পরিবর্তে z। তো এটা কেন দরকার হবে সেটা আমরা যখন অঙ্ক করব তখন ক্লিয়ার করে দিব, আরো এতটুকু মাথায় রাখতে হবে। এবং এখানে দেখেন আমি দেখাচ্ছি, এখানে কিন্তু dx1 যেটা আছে এটা সব কিন্তু এখানে কিছু ছিল না, আর এখানে ছিল g11। তো আমরা কি লিখতে পারি, g11 সব 1, g22 এর সব এখানে কিছু ছিল না, তার মানে g22 ইকুয়াল 1, g33 এর সব ছিল না, তার মানে g33 সব হচ্ছে 1। এবং এখানে দেখেন g12 g23 g31, g12 g23 g31, এটার কোনো নাই, তাহলে শূন্য। এখন আরেকটা জিনিস ক্লিয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা এটা কোথা থেকে পাচ্ছি। তো আমরা এর আগে যেটা লিখলাম dx স্কয়ার সমান g i j dxi dxj। তো এখানে যদি i j ইকুয়াল 1 1 2 3 বসান তাহলে কিন্তু আপনারা মান পেয়ে যাবেন। সেটা কিভাবে, আপনি এটা 1 বসান, i j ইকুয়াল 1 বসান, i j ইকুয়াল 1 হলে দেখেন ds স্কয়ার সমান g 11 dx1 j এর মান dx1। তো এটা কি লেখা যায়, d11 dx1 দুইটা আছে, dx1 তার স্কয়ার। দেখেন এটা পেয়ে গেলাম, i j ইকুয়াল 2 বসান, i j ইকুয়াল 3 বসান, বসালে এইভাবে মানগুলা বসানোর পরে এইটা পাবেন। তো জাস্ট এটা কিন্তু আমি আর দেখালাম না আপনাদের, মূল যে জিনিসগুলা জানা দরকার আপনার সেটা জানলেই আনার, আপনার এটা মুখস্থ রাখতে হবে। সো এখানে আই যে মান বসিয়ে কিভাবে কি কি হচ্ছে এটা জানার কোনো দরকার নাই।
এখন আমরা আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্কের জন্য পেলাম, এবার আমরা দেখবো বেলনাকারের জন্য কিভাবে হয়। বেলনাকার স্থানাঙ্ক, বেলনাকার স্থানাঙ্ক হচ্ছে df স্কয়ার সমান d রো স্কয়ার প্লাস, এটা কিন্তু রো, এটা কিন্তু পি না, এটা মাথায় রাখতে হবে আপনাদের। রো স্কয়ার ডি ফাই স্কয়ার প্লাস ডি জেড স্কয়ার, এটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে ডি রো স্কয়ার প্লাস রো স্কয়ার ডি ফাই স্কয়ার প্লাস ডি জেড স্কয়ার, এটা একদমই মুখস্থ রাখতে হবে। এখন এখানে দেখেন x1 x2 x3 এর পরিবর্তে আমাদের কি লিখতে হবে, আমাদের আছে এখানে দেখেন কত আছে। একইভাবে যদি আমি দেখাই, এখানে আছে হচ্ছে ডি এর সঙ্গে রো আছে, ফাই আছে, জেড আছে, তো আমরা এখানে কি লিখতে পারি, রো ফাই জেড। এবার এখানে কি লিখতে পারি দেখেন, g11 সমান 1, g22 এর সহগ কত আছে, রো স্কয়ার, এই যে dx, এটার g22 এর সহগ আছে রো স্কয়ার, g33 এর সহগ কত আছে 1, আর বাকি যেগুলা আছে সেগুলা সহগ হচ্ছে 0। তো এই পর্যন্ত। এখন আমরা দেখবো হচ্ছে গোলকের স্থানাঙ্কের জন্য কি পাওয়া যায় সেটা। তো এইগুলা কিন্তু অবশ্যই আপনারা নোট করে রাখবেন। তো এর পরবর্তীতে কি দেখেন, গোলকীয় স্থানাঙ্ক, গোলকীয় স্থানাঙ্কটা কি, গোলকীয় স্থানাঙ্ক হচ্ছে ডি এস স্কয়ার ডি আর স্কয়ার প্লাস আর স্কয়ার ডি থেটা স্কয়ার, তাহলে ডি আর স্কয়ার প্লাস আর স্কয়ার ডি থেটা স্কয়ার প্লাস আমরা লিখতে পারি আর স্কয়ার ডি ফাই স্কয়ার। ওকে, তো এটা মুখস্থ রাখতে হবে। এটা আমরা কি লিখলাম, ডিএস স্কয়ার ইকুয়াল ডি আর স্কয়ার প্লাস আর স্কয়ার ডি থেটা স্কয়ার প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থেটা ডি ফাই স্কয়ার। ওকে, এটা কিন্তু থেটা না, এটা কিন্তু ফাই, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু ফাই। তো এখানে কি, এখানে x1 x2 x3, তাহলে x1 x2 x3 এখানে কত আছে, আর আছে, থেটা আছে, ফাই আছে, আর থেটা ফাই। তো দেখেন এটা, ওকে। এবং এখানে g11 সহগ কি লিখতে পারি 1, কারণ এটা সহগ কত আছে দেখেন 1, এখানে আছে 1। g22 এর সহগ কত আছে, g22 এর সহগ দেখেন এখানে আর স্কয়ার। g33 এর সহগ কত আছে, এই যে এটা, এটাকে d ফাই স্কয়ার তুলনা করেন, তাহলে এটা আছে g33 এর সহগ আর স্কয়ার সাইন স্কয়ার থেটা, আর বাকি যেটা আছে g12 g21 g31 এটা হচ্ছে 0। তো এইগুলা হচ্ছে আমাদের 3 মাত্রা ইউক্লিডোমেট্রিক জগতের আয়তাকার, কার্তেশীয়, বেলনাকার, গোলকীয় স্থানাঙ্কের যে সূত্রগুলো ছিল এগুলা। তো আগামীকাল এইগুলা নিয়ে আবার একটা আলোচনা আমি করব। তো চেষ্টা করব যে এগুলা নিয়ে যে একটা অঙ্ক করানোর জন্য আগামী যে ক্লাসটা করাবো শুক্রবারে। তো অবশ্যই লাইভ ক্লাসে জয়েন করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের ভিতর শেয়ার করে দিবেন যেন তারা হচ্ছে ক্লাসটা করতে পারে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ক্লাসটা ইউটিউবে আমার টিচিং টিউটর বাংলার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপলোড দেওয়া হবে। তো আজকের মতো এখানেই, সবাই নিজেদের খেয়াল রাখবেন এবং পড়াশোনা করবেন, এখন থেকেই পড়াশোনা শুরু করেন। তো আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।